এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনাদেরকে আবারও দুটো ব্যাক টু ব্যাক ভূতের গল্প শোনাব। দুটো গল্পই লিখেছেন ঈপ্সিতা মিত্র। গল্প পাঠে রয়েছে কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায় আর সুমিতেন্দ্র। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দি মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। তাহলে দেরি না করে শুরু করছি আমাদের প্রথম গল্প। ঈপ্সিতা মিত্র লেখা 12 মন্দিরের শ্মশান ঘাট। অফিস থেকে ফিরে মুডটা একটু ফ্রেশ করে সবে এক প্রস্থ পানীয় নিয়ে বসেছিল সৌম্য, কিন্তু ঠিক মক্ষম সময় পুরো মুডটা বিগড়ে গেল সেলফোনের রিংটোনটায়। একটু বিরক্তি নিয়েই ফোনটা হাতে তুলে দেখল সৌম্য। ডিসপ্লে স্ক্রিনে ফুটে উঠেছে রাজীবের নাম। রাজীব। এই সময় মনে মনে কথাটা বলেই ঘড়ির দিকে চোখ বোলালো একবার সৌম্য। রাত 11টা বাজে। কি যেন ভেবে ফোনটা রিসিভ করলো সৌম্য। হ্যালো, হ্যাঁ ভাই বল। মুখে যতটা প্রসন্নতা দেখালো সৌম্য, মনে মনে কিন্তু ততটাও প্রসন্ন নয় সে। হ্যালো সৌম্য, একবার আমার সঙ্গে দেখা করতে পারবি এক্ষুনি? খুব দরকার, প্লিজ একবার আয় না। ও প্রান্ত থেকে ভেসে এলো রাজীবের কণ্ঠ। দেখা এখন? রাজীবটার কি মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি? এমনিতেই আজ অফিসে সারাদিন খুব চাপ গেছে সৌম্যর। ফিরতেও অন্য দিনের তুলনায় অনেক লেট হয়েছে। আর হবে না, আজকে তো আবার ভ্যালেন্টাইন্স ডে। অফিসের সবকটা তাদের প্রেমিকাদের সঙ্গে সময় কাটাচ্ছে আজ। কেউ আসেইনি অফিসে আজকে। সব একা সামলাতে হয়েছে সৌম্যকে। ও ভেবেছিল বাড়ি ফিরে গলায় একটু পোর্ট ওয়াইন ঢেলে অন্তত সব কিছুর থেকে একটু মুক্তি পাবে, কিন্তু তা তো হলোই না। উল্টে রাজীবের সঙ্গে দেখা করতে যেতে হবে। আচ্ছা, রাত দুপুরে রাজীবের এই তলবের মানেটা কি? ও কি সত্যি কোনো সমস্যায় পড়েছে? মুখ দিয়ে একটা কাঁচা খিস্তি বের করতে গিয়েও গিলে নিল কথাটা সাম্য। তারপর মুখে বিনয়ের সুর ফুটিয়ে উত্তর দিল, কেন ভাই, কি হয়েছে? এনি প্রবলেম? সেটা তুই এলেই জানতে পারবি। প্লিজ আয় না ভাই একবার, প্লিজ। কিরম যেন শীতল শোনাচ্ছে রাজীবের গলাটা। তার মানে কিছু তো একটা হয়েছে। একবার গিয়েই দেখুক না হয় সৌম্য। এতবার করে যখন বলছে রাজীব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোথায় যাব বল? 12 মন্দিরতলা ঘাটের কাছে আয় না একবার। এইটুকু বলেই ফোনটা কেটে দিল রাজীব। অবশ্যই ইচ্ছে করে কেটে দিল নাকি নেটওয়ার্ক প্রবলেম, সেটা ঠিক বুঝে উঠতে পারল না সৌম্য। রাজীবের কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন কোন সুদূর থেকে ফোন করছেও। আর রাজীব কি বলল? 12 মন্দিরতলা ঘাট। ওদিকে তো একটা শ্মশান আছে। এত রাতে হঠাৎ শ্মশানে যেতে বলছে কেন রাজীব? তবে কি কেউ মারা গেছে নাকি? কিন্তু কে? রাত দুপুরে যত সব ঝামেলা, শালার নেশাটাই চটকে দিল। শত বিরক্তি নিয়ে কোনো ক্রমে একটা জিন্স আর টি শার্ট গলিয়ে বেরিয়ে পড়ল সৌম্য। 12 মন্দিরতলা ঘাটের কাছে যখন সৌম্য পৌঁছল, তখন ও দেখল রাজীব সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে। কিরে, কি হয়েছে? এত রাতে হঠাৎ ডাকলি যে? আর এই শ্মশানে কেন? সৌম্য ছুড়ে দিল ওর কৌতূহলী প্রশ্নের তীর। জানিস, লোকে বলে শ্মশান নাকি পবিত্র জায়গা। শ্মশানে গেলে মনে শান্তি পাওয়া যায়। ভাবলে হীনভাবে উত্তর দিল রাজীব। হ্যাঁ, কথাটা ঠিক,
কিন্তু তোর জীবনে কিসের অশান্তি শুনি? অদিতি আমার জীবন থেকে এভাবে চলে যাবে সেটা ভাবতে পারিনি রে। ও কেন করলো বলতো এমন? আমি কি ওকে কম ভালোবাসতাম? কাতর কণ্ঠে প্রশ্নগুলো বলে গেল রাজীব। ডিসগাস্টিং। রাজীব এই সব বলবে বলে সৌম্যকে ডেকে আনলো এখানে। রাজীবের ব্যর্থ প্রেম কাহিনী শোনার থেকে পেটে কয়েক পেগ চড়ালে কাজে দিত। মাথাটা গরম হয়ে গেল সৌম্যর। ওর ইচ্ছে করছে এক্ষুনি রাজীবকে মাটিতে ফেলে কয়েক ঘা দিতে। মনে মনে গালমন্দর পাহাড় করে রাজীবের ষষ্ঠী পুজো করে ছাড়লো একেবারে সৌম্য। ওর শরীরের অভিব্যক্তি বোধহয় বুঝে ফেলল রাজীব, তাই শান্ত স্বরে আবার ও বলে উঠল, তুই বিরক্ত হচ্ছিস তাই না আমার কথায়? কই না তো, বিরক্ত হব কেন? চটজলদি নিজেকে সামলে নিয়ে বলে ওঠে সৌম্য। আসলে সৌম্য রাজীবকে চটাতে চায় না। ওকে চটালে আখেরে সৌম্যরই ক্ষতি। বড়লোক বাবার খামখেয়ালি ছেলে রাজীবের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের ওপর যে অবাধে আধিপত্য বিস্তার করেছে সৌম্য, এমন বোকা সরল বন্ধু আর কোথায় পাবে ও? বন্ধুত্বের নামে নিজের জীবনটা ভালোই গুছিয়ে নিচ্ছে সৌম্য। আর রাজীবের প্রেমিকা চলে যাওয়ার পর থেকে তো এই সুযোগটা আরো বেশি করে কাজে লাগাচ্ছে সৌম্য। সৌম্যর কথায় রাজীব হাসলো একটু। ওটা কি ব্যঙ্গের হাসি? সৌম্য আবার বলে উঠল, ছাড় না ভাই, তুই এখনো অদিতিকে নিয়ে পড়ে আছিস। অদিতি ভালো মেয়ে ছিল না, তোকে তো আগেই বলেছিলাম। ও যদি তোকে সত্যি ভালোবাসতো তাহলে তোকে কি ছেড়ে যেত বল? তুই ওকে চিনতে ভুল করেছিলিস রে ভাই। সে তো আমি তোকেও চিনতে ভুল করেছিলাম, তাই না সৌম্য? অদ্ভুত স্বরে কথাটা বলে উঠল রাজীব। মানে কি বলতে চাইছিস বলতো তুই? অদিতি আমাকে ছেড়ে যায়নি। সেদিন রেজিস্ট্রি অফিসে আমি অপেক্ষা করছিলাম অদিতির জন্য। অদিতিও বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু আমার কাছে পৌঁছতে পারেনি। কারণ তুই ওকে লোক দিয়ে তুলে নিয়ে গিয়েছিলিস, তাই না সৌম্য? এসব কি বলছিস ভাই? কেঁপে উঠল যেন সৌম্যর গলার স্বর। ভুল যে বলছি না সেটা তো তুই খুব ভালো করেই জানিস। অদিতিকে শুধু তুই তুলে নিয়ে যাসনি, ওর ওপর সবাই মিলে গ্যাং রেপ করে ওকে খুন করেছিলিস। আর আমাকে ভুল বুঝিয়েছিলিস অদিতির নাকি অন্য প্রেমিক আছে। ও রেজিস্ট্রি অফিসে আসেনি, ও নাকি আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চায় না। এত লোভ তোর সৌম্য, এত লোভ! আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইচ্ছে মতো টাকা পয়সা নয় ছয় করছিস তুই কি ভাবতিস? হ্যাঁ, তুই কি ভাবতিস আমি বুঝতাম না কিছু? তবু বন্ধু বলে তোকে কিছু বলতাম না রে। কিন্তু তুই অদিতির দিকেও হাত বাড়ালি, ওকেও রেহাই দিলি না। তুই তো বন্ধু নোস রে, তুই একটা শালা দোগলাবাজ। রাজীবের কথাগুলো শুনে পায়ের তলা থেকে মাটি কেঁপে উঠল যেন সৌম্য। এসব গোপন কথা রাজীব জানলো কি করে? কলেজ লাইফ থেকেই বন্ধু ছিল রাজীব, সৌম্য আর অদিতি। অবশ্য সৌম্যর প্রথম দিন থেকেই অদিতির প্রতি কুনজর ছিল। আর রাজীবের সঙ্গে বন্ধু করা তো ওর বাবার টাকা দেখে। অদিতি আর রাজীবের দুজনের আর্থ সামাজিক অবস্থার বিস্তর ফারাকের কারণেই ওদের সম্পর্কটা মেনে নেয়নি ওদের দুজনের পরিবারের কেউই। তাই ওরা ঠিক করেছিল লুকিয়ে রেজিস্ট্রি করে নেবে। ব্যাপারটা যে কোনোভাবেই সহ্য করতে পারেনি সৌম্য। রাজীবের সঙ্গে অদিতির বিয়ে হয়ে গেলে তো আর ওর অদিতিকে পাওয়া হবে না। এতদিন ধরে অনেক চেষ্টা করেও দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারেনি সৌম্য। তাই সেই দিনই ও ওর জঘন্য চালটা চেলেছিল। লোক ফিট করে অদিতিকে তুলে নিয়ে ওর চরম সর্বনাশটা করেছিল সৌম্য।
তারপর গোপনে অদিতির লাশটা এমনভাবে লোপাট করেছিল লোক লাগিয়ে, সে কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি অদিতির সঙ্গে আসলে কি হয়েছিল। পুরো ব্যাপারটা এমনভাবে সাজিয়েছিল সৌম্য যাতে পুলিশ কেস হলেও রাজীব ফাঁসে। রাজীব তো জানতো সৌম্য তখন অফিসের কাজে শহরের বাইরে আছে, কিন্তু এখন এইসব কথা রাজীব জানলো কি করে? কে বলল ওকে? তুই কি সব বলছিস ভাই? এইসব কথা তোকে কে কে মুখের কথা মুখেই রয়ে গেল সৌম্যর। পুরো কথাটা শেষ করতে পারল না সে। সারা শরীর ঘেমে উঠেছে ওর, বেশ নার্ভাস লাগছে এবার ওর। ভেতরে ভেতরে ভয়ও পেয়েছে সৌম্য, কিন্তু তবু যতটা পারছে স্বাভাবিক থাকার ভান করে যাচ্ছে ও। ভাবছিস তো এসব কথা আমি জানলাম কি করে? আমিও এসব জানতাম না রে। তোর কথা শুনে আমিও অদিতিকে ভুলই বুঝেছিলাম, কিন্তু আজ অদিতির সঙ্গে দেখা হলো বলেই তো সবটা জানতে পারলাম। এখন তো ওই আমার আরেকটা দুনিয়া। এখন আর কেউই আলাদা করতে পারবে না আমাদের, জানিস তো। ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, আজ বিকেলেই তো হাইওয়েতে আমি লরি চাপা পড়েছি, পুরো স্পটেড। আর তারপরেই তো অদিতিকে দেখতে পেলাম আমি। রাজীবের কথাগুলো শুনে মাথা ঘুরে গেল সৌম্যর। এসব রাজীব কি বলছে? স্পটেড মানে? তাহলে তাহলে এখন ওর সামনে কে দাঁড়িয়ে রয়েছে? না 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 না, নিশ্চয়ই রাজীব আর কি মারছে, না হয় নেশা করেছে। ভাই, ইয়ার্কির একটা লিমিট থাকে। রাত দুপুরে এসব কি শুরু করেছিস তুই? নিজেকে সংযত করে কোনো মতে বলে উঠল সৌম্য। তোর বিশ্বাস হচ্ছে না তাই না? একবার পেছনে তাকিয়ে দেখ, অদ্ভুত স্বরে বলে উঠল রাজীব। সৌম্য দ্রুত পেছনে ফিরে তাকিয়ে দেখল ওখানে এনে রাখা হয়েছে একটা লাশ। আরে আরে ওটা ওটা তো রাজীবের লাশ। রাজীব কি তার মানে সত্যি আর বেঁচে নেই, নাকি ওর নেশাটা আজ বেশি হয়ে গেছে? এসব কি ঘটছে কিছুই বুঝতে পারছে না সৌম্য। কুল কুল করে ঘামছে ও, বুকের ভেতর ধরফরানিটা বেড়েই চলেছে ক্রমশ। তোর মতো শয়তানের শাস্তি না দিয়ে আমরা যাই কোথায় বলতো? তোকে তো ওই জন্যেই এই শ্মশানে ডেকে আনলাম। আমরা জানতাম তুই ঠিক আসবি। আবার বলে উঠল রাজীব। ওই দেখ, তোকে দেখবে বলে অদিতিও এসেছে। সৌম্য পাশে তাকিয়ে দেখল সত্যি সেখানে দাঁড়িয়ে আছে অদিতি। কিন্তু এ কি করে সম্ভব? সৌম্য আর ওর ভাড়া করা লোকেরা নিজের হাতে অদিতির লাশটাকে জঙ্গলে পুঁতে দিয়ে এসেছিল। তাহলে তাহলে অদিতি এখানে এলো কি করে? তার মানে সৌম্যর সামনে এখন কোনো রক্ত মাংসের মানুষ নয়, দাঁড়িয়ে আছে তুই অশরীরী। ভয় আতঙ্কে কুকড়ে যাচ্ছে যেন সৌম্যর সারা শরীর। ও পালাতে চাইছে, কিন্তু কিছুতেই সেখান থেকে পালাতে পারছে না। আজ তোর সব খেলা শেষ শয়তান। ক্রুদ্ধ স্বরে চিৎকার করে উঠল অদিতি। অদিতির চোখটা জ্বলছে আগুনের মতো ধকধক করে, মুখ হাত পা সব রক্ত শূন্য ফ্যাকাশে। চোখে মুখে ওর নৃশংসতা, রাজীবের চেহারাটাও ঠিক যেন তাই। কই, এতক্ষণ তো মনে হচ্ছিল না ওই রকম। তাহলে ধীরে ধীরে সৌম্যর দিকে এগিয়ে এলো দুই অশরীরী। তারপর ওর গলা চেপে ধরল শক্ত করে, তারপর ওকে শূন্যে তুলে ধরল তারা। প্রচণ্ড কষ্ট হচ্ছে সৌম্যর, শ্বাসরোধ হয়ে আসছে ওর, যন্ত্রণায় হাত পা ছুটছে, আপ্রাণ চেষ্টা করছে যেন বাঁচার, কিন্তু সেই চেষ্টা সফল হলো না সৌম্যর। ছটফট করতে করতে একসময় স্থির হয়ে গেল সৌম্যর দেহটা। রাজীব অদিতি দুজনের মুখেই যেন ফুটে উঠল
সন্তুষ্টির ছাপ। আমরা আসল অপরাধীকে শাস্তি দিয়েছি রাজীব। এবার আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। তোমার মনে আছে আজকে কি দিন? আজ ভ্যালেন্টাইন্স ডে, আজ ভালোবাসার দিন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রাজীব। এসো আমরা আজ আমাদের ভালোবাসা উদযাপন করি। অদিতি বলে উঠল স্মিত স্বরে। তোমার জন্য একটা উপহার আছে, দাঁড়াও। এই বলে রাজীব একটা সিঁদুর কৌটো বের করে নিল। যেদিন আমরা রেজিস্ট্রি করব ঠিক করেছিলাম সেই দিনই কিনেছিলাম এইটা। সেদিন তো তুমি আর এলে না, তারপর থেকে এটা আমার কাছেই রেখে দিতাম সব সময়। আজ সময় এসেছে এটা ব্যবহারের। তারপর সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে অদিতির স্মৃতি রাঙাতে রাঙাতে রাজীব বলে ওঠে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ডিয়ার। দুই অশরীরীর প্রেম দেখতে পায় না কেউই, শুধু তাদের প্রেমের সাক্ষী হয়ে থাকে 12 মন্দির তলা ঘাট আর রাতের কালো অন্ধকার। শুরু হচ্ছে দ্বিতীয় গল্প, ঈপ্সিতা মিত্রর লেখা ভুতুড়ে হোটেলের আতঙ্ক। গল্প পাঠে রয়েছে সুমিতেন্দ্র। নিন নিন, ইলিশ ভাপাটা নিন। আরে কাতলা মাছের কালিয়াটাতে তো হাতই দিলেন না। এরপর চিংড়ির মালাইকারিও আছে, কিন্তু আজ এই সব মাছের প্রিপারেশন আমার পূজা মা একা হাতে রান্না করেছে। আপ্যায়নের সুরে গলায় গদগদ ভাব নিয়ে কথাগুলো বলে যাচ্ছিলেন প্রণবেশবাবু। পূজা অর্থাৎ পূজিতা প্রণবেশবাবুর একমাত্র মেয়ে, ওনার বড় আদরের, একেবারে যাকে বলে নয়নের মণি, ঠিক তাই। আজ সেই পূজিতারই বিয়ের পাকা কথা হচ্ছে, তাই পাত্রপক্ষকে আপ্যায়ন করার জন্যই এত এলাহি আয়োজন। চোখের সামনে ছোট্ট মেয়েটা যে কবে বিবাহযোগ্যা হয়ে উঠল তা যেন টেরই পাননি প্রণবেশবাবু। আমাদের রাজদীপও কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। ইনফ্যাক্ট শুধু ও নয়, ফ্যামিলির আমরা সবাই মাছ খেতে খুব ভালোবাসি। হাসি মুখে কথাটা বলে উঠলেন পূজিতার হবু শাশুড়ি মা। বাহ, বেশ তো, এ তো খুব ভালো কথা। প্রণবেশবাবু সায় দিলেন ওনার কথায়। রাজদীপ আর পূজিতা সোশ্যাল মিডিয়া থেকে আলাপ, তারপর সময়ের সাথে সাথে পরিচয় বন্ধুত্বের গণ্ডি পেরোয়। ওরা সিদ্ধান্ত নেয় একে অপরকে জীবনসঙ্গী রূপে নির্বাচন করতে। তবে পুরো ব্যাপারটাই যেন খুব অল্প সময়ের মধ্যে ঘটে যায়। মেয়ের সিদ্ধান্তকে মেনেই নিয়েছেন প্রণবেশবাবু। অবশ্য না মানার মতো কোনো কারণও ছিল না। রাজদীপ সুপ্রতিষ্ঠিত ছেলে, দেখতে শুনতেও বেশ ভালো। ওদের রেস্টুরেন্টের বিজনেস আছে। এই শহরের বুকে তো বটেই, শহরের বাইরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ওদের রেস্টুরেন্টের শাখা আছে। ওর পরিবারের সঙ্গে কথা বলেও প্রণবেশবাবুর বেশ ভালো লেগেছে। এক কথায় তাই রাজদীপকে সুপাত্রের তালিকাতেই রেখেছেন প্রণবেশবাবু। কিন্তু আশ্চর্যের বিষয়, এত আয়োজন যাদের জন্য করা হলো তারা তো খাবার মুখেই তুলছেন না, চুপচাপ হাত গুটিয়ে বসে আছেন। তবে কি আয়োজনে কোনো ত্রুটি রয়ে গেছে, নাকি খাবারের পরিবেশন ওনাদের পছন্দ হয়নি? তবে যে রাজদীপের মা বললেন ওনারা মাছ খেতে খুব পছন্দ করেন, কই মাছের আইটেমগুলো তো ছুঁয়েও দেখলেন না। ব্যাপারটা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করে যাচ্ছিলেন প্রণবেশবাবুর স্ত্রী বনানী দেবী। এবার মুখ খুললেন তিনি। দিদি, আপনারা তো কিছুই খাচ্ছেন না দেখছি। আমাদের আয়োজনে কি কোনো ত্রুটি হয়েছে? রান্নার পদগুলো কি পছন্দ হয়নি আপনাদের? কথাগুলো পূজিতার হবু শাশুড়ি মাকে উদ্দেশ্য করেই বললেন তিনি। না না, তেমন ব্যাপার না। আসলে আমরা এক বিশেষ ধরনের ব্রত পালন করি। সূর্য ডোবার আগে আমরা কখনো খাদ্য গ্রহণ করি না। প্রণবেশবাবুকে কোনো রকম আয়োজন করতে আগেই নিষেধ করেছিলাম আমরা। এবার ধীর কণ্ঠে জবাব দিলেন রাজদীপের বাবা। কথাটা শুনে একটু আহতই হলেন প্রণবেশবাবু।
এই বিশেষ ধরনের ব্রতর কথা তো উনি আগে জানতেন না। উনি ভেবেছিলেন পাত্রপক্ষ হয়তো দ্বিধা আর সংকোচ থেকেই আয়োজন করতে নিষেধ করছিল, কিন্তু আসল কারণটা এতক্ষণে পরিষ্কার হলো ওনার কাছে। প্রণবেশবাবু মনে মনে আহত হলেও বনানী দেবীর মনে তৈরি হলো একটা সংশয়। ব্যাপারটা কিরকম অদ্ভুত না? কি বলল ওরা? বিশেষ ব্রত। আজকে হঠাৎ কিসের ব্রত? আর ব্রত উপোস এসব তো মানুষ একদিন বা একবেলা করে, কিন্তু এদের কথা শুনে তো মনে হচ্ছে রোজই এরা ব্রত পালন করে। হ্যাঁ, উনি নিজেও পুজো আচ্চা করেন, তবে এরকম অদ্ভুত ব্রতর কথা তো জীবনে শোনেননি। সমস্যাটা কি এনাদের? এর আগেও যেদিন কথা বলতে এসেছিলেন সেদিনও কিছু খেতে চাইলেন না ওনারা। সেদিন কিন্তু সন্ধ্যাবেলা এসেছিলেন ওনারা, বনানী দেবীর স্পষ্ট মনে আছে। কথাবার্তা সেরে এক গ্লাস জল খেয়েছিলেন শুধু, চা মিষ্টি সব পড়েই ছিল মুখের সামনে। এনাদের কথাবার্তা কিরকম রহস্যময় লাগছে বনানী দেবীর। না না, ওনার একমাত্র মেয়ের বিয়ে তো আর উনি যে সে পরিবারে দিতে পারেন না, তবে ওনার ভীষণ অস্বস্তি লাগছে প্রণবেশবাবুর বাড়াবাড়ি দেখে। ওনার কর্তাটি যেন পাত্রপক্ষকে একটু বেশিই মাথায় তুলছেন। এবার ওনার সমস্ত রাগ গিয়ে পড়ল মেয়ে পূজার উপর। এই পূজাটাকেও বলিহারি। দুদিন কথা বলেই ছেলেটাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে বসল। মনে মনে গজগজ করে যেতে লাগলেন বনানী দেবী। কয়েকদিন পর লাঞ্চ সেরে এক অলস দুপুর কাটাচ্ছিল পূজিতা। মনে অবশ্য রাজদীপেরই স্মৃতিচারণ করে চলেছিল সমানে, আর হৃদয়ের গভীরতা দিয়ে সেগুলো অনুভব করার চেষ্টা করছিল। হঠাৎ সেলফোনের জোরালো রিংটোনটা পূজিতাকে এক লহমায় টেনে দাঁড় করালো বাস্তবের মাটিতে। কল্পনার জাল ছিঁড়তে বাধ্য হলো পূজিতা। ফোনটা হাতে তুলতেই পূজিতা দেখল স্ক্রিনে ফুটে উঠেছে রাজদীপের নাম। মুখে একটা লাজুক হাসি নিয়ে ফোনটা রিসিভ করলো পূজিতা। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনো, মাত্র 1 ঘন্টা সময় দেই। খাবারের ঢাকাটা তুলে ফেলল পূজিতা, আর সাথে সাথেই যেন চমকে উঠল ও। ট্রের মধ্যে রাখা একটা বড় সাইজের প্রায় 10 কিলো ওজনের কাতলা মাছ। তার আষ্টে গন্ধে ভরে উঠেছে চারিদিক। সেই গন্ধে পূজিতার গাটা গুলিয়ে উঠল। এই কি ধরনের রসিকতা! ফিশ কাটলেট বলে ওকে আস্ত একটা কাঁচা মাছ খেতে দেওয়া হয়েছে। কাঁচা মাছ কি মানুষে খায়? একই সঙ্গে বিরক্তি আর বিস্ময় চেপে ধরল পূজিতাকে। এসবের মানে কি রাজদীপ? তুমি যে বললে ফিশ কাটলেট খাওয়াবে? বেশ অসন্তুষ্ট হয়ে বলে উঠল পূজিতা, এটাই আমাদের রেস্টুরেন্টের বেস্ট আইটেম। তুমি কিন্তু বলেছিলে সবটা খাবে। যদি খেতে না পারো তাহলে তোমার মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হবে। অদ্ভুত স্বরে কথাগুলো বলে উঠল রাজদীপ। অদ্ভুত স্বরে কথাগুলো বলে অট্ট হাসিতে ফেটে পড়ল রাজদীপ। ওর হাসির সঙ্গে যোগ দিয়েছেন ওর মা বাবাও। পূজিতার হঠাৎ কেমন যেন ভয় লাগতে শুরু করেছে। ওর চেনা মানুষগুলোকে আজ যেন বড্ড অচেনা লাগছে। কিরকম অদ্ভুতরে ব্যবহার করছে যেন আজ সকলে। পূজিতা লক্ষ্য করল ধীরে ধীরে পাল্টে যাচ্ছে চারিপাশের প্রেক্ষাপট। সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্টটা এক নিমেষে পরিণত হচ্ছে একটা জীর্ণ পরিত্যক্ত রেস্তোরাঁয়। ধীরে ধীরে বদলে যাচ্ছে রাজদীপ আর ওর মা বাবার চেহারাগুলো। ওদের শরীরগুলো যেন নিমেষের মধ্যে শুকনো কিশমিশের মতো কুঁচকে যাচ্ছে। শরীরের মাংসগুলো সব খসে খসে বেরিয়ে আসছে। কি বিশ্রী উৎকট একটা গন্ধ বেরোচ্ছে ওদের গা দিয়ে।
জিভগুলো বেরিয়ে আসছে হাত দুয়েক লম্বা হয়ে, ঠিক সাপের মতো। জিভগুলো দুভাগে চেরা। পূজিতা আঁতকে উঠল ভয়ের চোটে। এ কি দৃশ্য দেখছে সে! চেয়ার ছেড়ে উঠে পালাতে চাইল পূজিতা, কিন্তু সঙ্গে সঙ্গেই কে যেন ওর মাথায় লোহার ভারী কিছু দিয়ে সজোরে একটা আঘাত করল। কুঁকিয়ে উঠল পূজিতা। তীব্র একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল ও। মাথাটা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। পূজিতার মুখের কাছে মুখ নিয়ে এসে রাজদীপ ফ্যাস ফ্যাসে গলায় বলতে শুরু করলো, বলেছিলাম না, খাবারটা না খেলে মাথা ফাটিয়ে দেব তোমার। তুমি তো খেলে না খাবারটা, এখন বুঝো আসলে আমরা কে জানো? আমরা কারা? আমরা হলাম যাকে তোমরা বলো মেছো ভূত। আমার পূর্বপুরুষরা একসময় পেশায় জেলে ছিল, মাছ ধরাই ছিল তাদের জীবিকা। তখন আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তারপর আস্তে আস্তে আমার বাবা শুরু করে এই রেস্টুরেন্টের ব্যবসাটা। এই ব্রাঞ্চটাই ছিল আমাদের সর্বপ্রথম এবং আদি ব্রাঞ্চ। তারপর বড় হয়ে আমিও যোগ দিই ব্যবসায়। বছর 5 আগে একটা অ্যাক্সিডেন্টে আমরা সপরিবারে প্রাণ হারাই, কিন্তু তারপরও আমরা এই জায়গা ছেড়ে যেতে পারিনি। কাউকে নিতে দিইনি এই ব্রাঞ্চের দায়িত্ব। একটা সময় সত্যিই আমাদের রেস্টুরেন্টের ফিশ কাটলেট খুব বিখ্যাত ছিল। মাছের সাথেই আমাদের যোগটা নিবিড় ছিল। তাই মৃত্যুর পর আমরা সবাই এই অবস্থায় পরিণত হয়েছি। আমরা মেছো ভূত। আমরা চেয়েছিলাম তোমাকেও আমাদের মতো গড়ে তুলতে। ঘুমটা ভেঙে গেল হঠাৎ পূজিতার। ওহ, থ্যাংক গড, ওটা তার মানে একটা স্বপ্ন ছিল। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন! এই সারাদিন হরর মুভি দেখে দেখে ওর মাথায় এসব চিন্তা আসছে, আর সেটাই হয়তো স্বপ্ন হয়ে ফিরে এসেছে। বিছানার উপর সোজা হয়ে বসতে গেল পূজিতা। আরে, মাথার পিছনটা এত ব্যথা করছে কেন? চোখ কষলে চারপাশে একবার ভালো করে তাকালো পূজিতা। এসব কি? সারা ঘর জুড়ে মাছের আঁশ আর মাছের কাঁটায় ভর্তি। ওর গা দিয়েও কি বিশ্রী একটা আঁশটে গন্ধ বেরোচ্ছে। হে কি, ওর হাত পায়ের হঠাৎ কি হলো? মাংসগুলো সব খসে বেরিয়ে আসছে যেন। ঠিক সেই সময় পূজিতার ফোনে টুং করে ঢুকলো একটা মেসেজ। কাঁপা কাঁপা হাতে মেসেজটা ওপেন করতেই পূজিতা দেখল রাজদীপ লিখেছে, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড পূজিতা। আমাদের জগতে তোমাকে স্বাগত জানাই। শেষ হলো ব্যাক টু ব্যাক দুটো ভূতের গল্প। গল্প দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প আসছে কাল রাত 10টায়। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।